আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। এটা তোমাদের সর্বশেষ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো বন্ধুরা, চলো আমরা প্রথমে প্রশ্নটি দেখে নিই। এখানে তোমাদের প্রশ্ন এসেছে পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে। প্রথমে সৃজনশীল প্রশ্ন আছে, 1-এর ক এবং খ, এরপর 2 নম্বর একটা প্রশ্ন আছে, এরপর 3 নম্বর, এবং এরপরে সৃজনশীল আরেকটি প্রশ্ন আছে। তো প্রথমে আমরা সৃজনশীল 1 নম্বর প্রশ্ন নিয়ে কথা বলবো। সম্প্রতি করিম চাচা বিদেশ থেকে এসে 2 সপ্তাহ তার ঘরে একা অবস্থান করলেন। কোনো সমস্যা না হয় এরপর থেকে পরিবারের অন্যদের সাথে মেলামেশা করতে শুরু করলেন। এখন ক নম্বর প্রশ্নটা আমাদেরকে বলেছে যে উদ্দীপকে কোন রোগের সচেতনতার প্রতি ইঙ্গিত করা হয়েছে, ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে উত্তরটি হচ্ছে আলোচ্য অংশে কোভিড-19 নামক রোগের সচেতনতার প্রতি ইঙ্গিত করা হয়েছে। ব্যাখ্যা: বর্তমানে আমরা সকলেই কোভিড-19 ভাইরাসের শ্রেষ্ঠ মহামারী দ্বারা আক্রান্ত। ভাইরাস যে সৃষ্ট, এটা শ্রেষ্ঠ না সৃষ্ট, ফেলা হবে। হ্যাঁ, ফেলা, ভাইরাস সৃষ্ট মহামারী দ্বারা আক্রান্ত। আলোচ্য অংশে উক্ত রোগের দ্বারা সৃষ্ট মহামারীর আসলে দন্তস্ব হবে, সৃষ্ট মহামারীর কথা বলা হয়েছে। এখানে করিম চাচা নামক এক ব্যক্তি বিদেশ থেকে এসে তার ঘরে 2 সপ্তাহ একা অবস্থান করবেন। অর্থাৎ তিনি যেহেতু অন্য একটি দেশ থেকে বাংলাদেশে এসেছেন, এখন তিনি নিশ্চিত নন যে তার শরীর ভাইরাস দ্বারা আক্রান্ত কি না। যেহেতু তিনি নিশ্চিত নন যে তিনি ভাইরাস দ্বারা আক্রান্ত বা আক্রান্ত নন এই বিষয়ে, তাই তিনি বিদেশ থেকে এসে আলাদাভাবে তার ঘরে অবস্থান করছেন। আবার এখানে আরেকটি বিষয় রয়েছে, এই ভাইরাসটি কারো শরীরে আক্রমণ করেছে কিনা তা তাৎক্ষণিক জানার কোনো উপায় নেই। তাই এই ভাইরাসটি যাতে অন্য কারো শরীরে ছড়িয়ে না পড়ে সেজন্য তাকে অন্তত 14 দিন আলাদাভাবে থাকতে হবে। 14 দিনের মধ্যে যদি তার কোনো সমস্যা না হয় তাহলে বুঝতে হবে তিনি ভাইরাস দ্বারা আক্রান্ত নন। আর যদি জ্বর, সর্দি, কাশি দ্বারা আক্রান্ত হয় তাহলে তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এখন 1-এর খ প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, উদ্দীপকের রোগটিকে কিভাবে প্রতিরোধ করা যায় বর্তমান পরিস্থিতির আলোকে মূল্যায়ন করো। আচ্ছা, বর্তমানে কোভিড-19 নামক ভাইরাসটি সকল মানুষের মধ্যে একটি আতঙ্কের সৃষ্টি করেছে। তবে এতে খুব একটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা একটু সচেতন হলে এই রোগটাকে প্রতিরোধ করতে পারি। এই রোগটিকে প্রতিরোধ করতে হলে প্রথমে সকল শ্রেণী, সকল পেশার মানুষকে সচেতন হতে হবে। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোনো যাবে না, কারণ এই ভাইরাসটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং যে কোনো সময় যে কারো শরীরে লেগে যেতে পারে। সুতরাং অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোটাই ভালো। এই মহামারীকে প্রতিরোধ করতে হলে অবশ্যই সকলকে মাস্ক পরিধান করতে হবে, কেননা এই রোগটি মুখ, নাক ও চোখ দিয়ে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। সুতরাং আমরা যদি মাস্ক পরিধানের মাধ্যমে মুখ, নাক ঢেকে রাখতে পারি তাহলে মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। এছাড়াও আমাদের সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে। এখানে সামাজিক দূরত্ব বলতে একে অপরের থেকে কিছুটা শারীরিক দূরত্ব বজায় রেখে চলাকে বোঝায়। এমনভাবে চলাফেরা করতে হবে যেন একে অন্যের শরীর থেকে অন্তত 3 ফুট দূরত্ব বজায় থাকে। জরুরি কোনো প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তির সাথে গল্প বা সাক্ষাৎ না করা উচিত, কারণ এক্ষেত্রে যে কোনো এক ব্যক্তি যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকেন তাহলে অপর ব্যক্তির আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষের যাতায়াত বেশি এমন সকল জায়গায় এড়িয়ে চলাই ভালো, যেমন বাস, ট্রেন, যে কোনো ধরনের যানবাহন, চায়ের দোকানে যেহেতু অনেক লোকের আনাগোনা হয় সে কারণে ওখানে ভাইরাস ছড়াতে পারে, তাই এই সকল জায়গা পরিহার করাই ভালো। প্রতিদিন কমপক্ষে 15 মিনিট সূর্যের আলো বা তাপে থাকার চেষ্টা করতে হবে, কেননা এই রোগের ভাইরাস সূর্যের তাপে ধ্বংস হতে পারে। এই ক্ষেত্রে শরীরের বাইরের ভাইরাস থাকলে সেটা থেকে পাওয়া যাবে তাছাড়া বাইরে থেকে বাড়ি এসে গরম তাপে বা আয়রন করলেও জামা কাপড় থেকে ভাইরাস ধ্বংস হবে। তাই বলতে পারি যে সকলে সচেতনতা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এবং ভাইরাস না ছড়ানোর পন্থাগুলো অনুসরণ করলে এই রোগটি প্রতিরোধ করা যাবে। এগুলো আমাদের 1-এর খ নম্বর প্রশ্ন। এবার চলে আসো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলেছে রোগের নাম ও প্রতিরোধক টিকার চার্ট তৈরি করো।
রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধে উত্তম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য সময়যোগী পদক্ষেপ। আমাদের দেশের টিকাদান কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো। নিম্নের রোগের প্রতিষেধক টিকার নাম দেওয়া হলো। টিকার এখানে নাম কতটা হবে, টিকার নাম দেওয়া হলো। আচ্ছা, তো চলো আমরা দেখি রোগের নাম, টিকা, প্রতিষেধক টিকা। এখানে রোগ দেখো যক্ষা, পোলিও, এই রোগগুলো দেওয়া আছে, এই পাশে টিকার নাম দেওয়া আছে, তোমরা এগুলো লিখে নেবে। ওকে শিক্ষিত বন্ধুরা, এবার চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। যৌন হয়রানি বা যৌন নিপীড়নের শিকার হলে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন? এটা আমাদের 3 নম্বর প্রশ্ন। আচ্ছা, 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যৌন বিষয়ক কথা, ইঙ্গিত, অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে কাউকে বিরক্ত করা হলো যৌন হয়রানি। হ্যাঁ, যৌন বিষয়ক মানে তুমি কাউকে অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে যদি বিরক্ত করো। যে কোনো বয়সে যৌন হয়রানি বা যৌন নিপীড়নের ঘটনা ঘটতে পারে। আমাদের চারপাশে যৌন নিপীড়নের যেসব করুণ চিত্র চলছে সেগুলোর পরিণতি খুবই বেদনাদায়ক। যে কোনো নিকটাত্মীয়, পরিচিত ব্যক্তি, বয়স্ক যে কোনো সদস্যদের যৌন হয়রানি বা যৌন নিপীড়নের শিকার হতে পারে। এক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো হলো বাড়িতে কখনোই একা না থাকা, অন্যকে আকর্ষণ করে এমন পোশাক না পরা, পরিচিত বা অপরিচিত ব্যক্তি গায়ে হাত দিলে তাকে এড়িয়ে যাওয়া বা তাকে পরিত্যাগ করা, পরিচিত অপরিচিত কারোর সাথে একা বেড়াতে না যাওয়া, মন্দ স্পর্শ টের পেলে অবশ্যই তার সঙ্গে সঙ্গে বাবাকে জানানো, পাড়ার বখাটের দলের হয়রানিতে সরাসরি প্রতিক্রিয়া করে কৌশলে উপেক্ষা করা, যেমন জুতা খুলে দেখানো, তারপরে হচ্ছে গালাগালি দেওয়া, তা না করে বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলানো। দেখানো এখানে 2 বার হয়েছে, অর্থাৎ সরাসরি প্রতিক্রিয়া না করে তোমাকে কি করতে হবে, বুদ্ধি খাটিয়ে সেই পরিস্থিতিটা সামাল দিতে হবে। এই হলো আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর চলে গেল। এবার দেখো 4 নম্বর প্রশ্নটা, উদ্দীপকের ছেলেটির সমস্যার কারণ ব্যাখ্যা করো। ছেলেটির যে সমস্যা ছিল, এখানে কিছু উদ্দীপক দেওয়া ছিল, সেই সমস্যাটা ব্যাখ্যা করতে হবে। মুন্নার বয়স প্রায় 10 বছর, কিন্তু বয়স কম হলেও সে একটু বেশি খাওয়া দাওয়া করে এবং সে যে সকল খাবার গ্রহণ করে তা স্বাস্থ্যসম্মত নয়। সে কারণে সে সাধারণ ছেলেদের মতো জীবনযাপন করতে পারে না। সে সিঁড়ি দিয়ে ভালোভাবে উঠতে পারে না। সে সবার সাথে মাঠে খেলতে যেতে পারে না। অল্প একটু কাজ করলে ক্লান্ত হয়ে পড়ে। এখানে ছেলেটির সমস্যা হলো অতিরিক্ত ফাস্টফুড খাওয়ার কারণে তার শরীরে চর্বির পরিমাণ বেড়ে গেছে, ফলে সে মোটা হয়ে গেছে। ওজন বৃদ্ধি হওয়ার কারণে তার শরীর বেশি কাজ করতে পারে না। অল্প পরিশ্রমে সে অধিক ক্লান্ত হয়ে পড়ে। সে অধিক খাদ্য গ্রহণ করে কিন্তু সে অনুযায়ী কায়িক পরিশ্রম করে না। এখন এই সমস্যা থেকে উত্তরণের উপায়টা কি? তাহলে খ নম্বর, মুন্নার সমস্যার উত্তরণের উপায়। উদ্দীপকে মুন্নার অবশ্যই খাদ্য সংক্রান্ত নিম্নলিখিত নিয়মকানুন মেনে চলতে হবে। শস্য ও শস্য জাতীয় খাদ্য যেমন ভাত, রুটি, চিড়া, মুড়ি ইত্যাদি নির্ধারিত পরিমাণে খেতে হবে। পোলাও, খিচুড়ি, পরোটা খেতে হলে ভাত বা রুটির অর্ধেক পরিমাণে খেতে হবে। প্রতিবেলার খাদ্য তালিকা থেকে যথেষ্ট পরিমাণে শাকসবজি, মৌসুমী ফসল ও টক ফল খেতে হবে। এই খাবারগুলো বেশি খাওয়া যাবে, এই খাবারগুলো বেশি খাওয়া যাবে প্রতিদিন প্রোটিনের চাহিদা মেটানোর জন্য। তারপর হচ্ছে ডাল, এটা হচ্ছে আসলে বাদাম হবে, এটা একটু আমি কারেকশন করে দিচ্ছি। ডাল, তারপর হবে বাদাম। ডাল, বাদাম, মাছ, মাংস, ডিম পরিমিত পরিমাণে খাওয়া যাবে। আচ্ছা, এরপরে আছে আমাদের নাস্তা হিসেবে সবসময় কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে, যেমন শাকসবজি, ফল ইত্যাদি। ক্যালোরিবহুল খাদ্য যেমন কেক, বিস্কুট, চিপস, চকলেট, সফট ড্রিঙ্ক, আইসক্রিম ইত্যাদি বাদ দিতে হবে। ওজন কমানোর জন্য শাকসবজি, মাছ, মাংস, ডিম ইত্যাদি কম তেল দিয়ে রান্না করতে হবে। ক্ষুধা লাগলে প্যাকেটজাত খাদ্যের পরিবর্তে মৌসুমি ফসল খেতে হবে বা মৌসুমি ফল খেতে হবে। প্যাকেটজাত খাদ্যের পরিবর্তে আর কি। প্রতিদিন ব্যায়াম বা পরিশ্রম বা খেলাধুলা করতে হবে। এই কাজগুলো যদি করে তাহলে অবশ্যই সে তার সমস্যা থেকে মুক্তি পাবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের গার্হস্থ্য বিজ্ঞান 6ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদেরকে একটা মেসেজ আমি দিতে চাই, সেটা হচ্ছে তোমাদের এই অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের শেষ হয়ে গেল, তোমাদের অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেল। তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে আমার চ্যানেলটার সঙ্গে তো তোমরা এতদিন ছিলে এবং ভবিষ্যতেও থাকবে, কারণ আমি এরপরে তোমরা ক্লাস 9-এ উঠতেছো। তোমাদের কঠিন যে সাবজেক্টগুলো আছে, গণিত, ইংরেজি, বিজ্ঞান, এই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু আমি ধারাবাহিকভাবে এই চ্যানেলে লেকচার আপলোড করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।